তবে কি মেহেন্দির আসল রূপ ধরে ফেলল কৌশিকী? সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কৌশিকী বৈদেহী মুখার্জিকে ক্লিয়ারলি জানিয়ে দেয় ডিএনএ টেস্ট তো হবেই, আর সাথে স্বয়ম্ভু রাজনাথ মুখার্জির ছেলে কিনা সেটাও প্রমাণিত হয়ে যাবে। তুমি এই টেস্টটা করাতে দিতে চাইছো না কেন বলো তো কাকিমণি? তোমার এতে কি স্বার্থ জড়িয়ে রয়েছে? আর যদি ডিএনএ টেস্টটা হয়, তুমি ভয় পাচ্ছ যদি স্বয়ম্ভু প্রমাণিত হয়ে যায় রাজনাথ মুখার্জির ছেলে? আর এটা তো একদিন হবারই কথা। রাজনাথ মুখার্জির ছেলেই তো স্বয়ম্ভু মুখার্জি। যদি স্বয়ম্ভু রাজনাথ মুখার্জির ছেলে না হতো তাহলে এইভাবে মুখার্জি বাড়ির চৌকাঠে সে দাঁড়াতে পারতো না। সে একজন অনেস্ট মানুষ, সেটা তো বুঝেছ। আর উর্মিলা মুখার্জির গর্ভজাত সন্তান মানেই হচ্ছে স্বয়ম্ভু। উর্মিলা মুখার্জি স্বয়ম্ভুকে একা পৃথিবীতে এনেছে ঠিকই, কিন্তু রাজনাথ মুখার্জি না থাকলে সেটা সম্ভব হতো না। রাজনাথ মুখার্জি স্বয়ম্ভু মুখার্জির বাবা, তাহলে স্বয়ম্ভু মুখার্জি কেন তার পিতৃ পরিচয় থেকে বঞ্চিত হবে? এই উত্তরগুলো তুমি দিতে পারবে কাকিমণি? বৈদেহী মুখার্জি তখন বলে, দেখো কৌশিকী, আমি এসব কিছু জানি না। আমি শুধু এটুকু জানি এই বাড়িতে ডিএনএ টেস্ট হয়নি কোনোদিন, আর হবেও না। তখনই গরিমা বলে, আচ্ছা কেন হবে না মেজো জেঠিমণি? বড়দি যেটা বলছে সেটা খারাপ তো নয়। এত কনফিউশন, এত ঝামেলা সব কিছু তো মিটে যাবে। তাহলে অসুবিধাটা কোথায়? চন্দ্রবদন বলে, এই তুমি এসব কি জানো যে পটপট করে কথা বলছো? গরিমা তখন বলে, বাবা তুমি কি আমাকে চিরকাল ছোটই বলে যাবে? আমি তো বড় হয়েছি, আমারও তো কিছু নিজস্ব চিন্তাভাবনা আছে, তাই না? তখন কৌশিকী বলে, একদম তাই, তুই অবশ্যই বলতে পারিস। কাকুমণি, তুমি আমার কথাটা রাখবে না বলো? তুমি পরীক্ষা করে একবার সবাইকে প্রমাণ করে দাও না যে স্বয়ম্ভু মুখার্জি তোমারই ছেলে। আর যদি সেটা নাই হয় তাহলে আমি আর কোনোদিনও কিছু বলবো না তোমাকে, আর কখনো কোনো রিকোয়েস্ট করব না। তখন অন্যদিকে দেখা যায় সমরেশ বলে, আমি জানি আমি এই বাড়ির জামাই, আমার কতটা অধিকার আছে আদৌ আছে কি না সেসব বিষয়ে আমার কোনো জ্ঞান নেই। তবু আমি বলবো, জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু সত্যি খুব ভালো মানুষ। তারা বিপদের দিনে পাশে দাঁড়াতে জানে। তাদের সম্পত্তি নিয়ে কোনো লোভ নেই। একবার আপনি পরীক্ষাটা করে দেখে নিন। যদি স্বয়ম্ভু আপনার ছেলেই হয় তাহলে স্বয়ম্ভুকে অন্তত পিতৃ পরিচয়টুকু তো দিতে হবে। ও তো আপনারই ছেলে, তাই না? তখন সমরেশের কথা শুনে, কৌশিকীর কথা শুনে রাজি হয়ে যায় রাজনাথ মুখার্জি, আর বলে, ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো তো আমি রাজি। এরপরেই বৈদেহী মুখার্জি বলে, রাজনাথ, তুমি যেই চিন্তাভাবনাটা নিয়ে এতদিন ছিলে সেটাই তো ভালো ছিল, তুমি কেন এখন বদলাতে গেলে? রাজনাথ মুখার্জি বলে, আমিও দেখতে চাই স্বয়ম্ভু আমার ছেলে কিনা। তখন কৌশিকী বলে, তোমার পুত্রবধূও কিন্তু সেটাই চায় কাকিমণি। তুমি যে কেন ব্যাগড়া দিচ্ছ আমি সেটাই বুঝতে পারছি না। এর মধ্যেই জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু ভাস্করবাবুর ঘরে গিয়ে সার্চ করতে শুরু করে। কিছু অস্ত্রশস্ত্র পায়, আর তখন জগদ্ধাত্রী বলে, জানো তো স্বয়ম্ভু, এই যে অস্ত্রগুলো, এখান থেকেই একটা অস্ত্র নিয়ে আমাকে মারবার চেষ্টা করা হয়েছিল। স্বয়ম্ভু তখন বলে, কি বলছো জগদ্ধাত্রী? জগদ্ধাত্রী তখন বলে, হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলেছি। এরপরেই জগদ্ধাত্রী স্বয়ম্ভুকে বলে, কি কি দেখছো এইভাবে? তখনই স্বয়ম্ভু বলে, এটাই দেখছি যে তুমি একদিকে পুরো গৃহিণীর মতন সেজে রয়েছ, আবার আর একদিকে বন্দুক হাতে নিয়ে রয়েছ। এটা দেখেই কেমন একটু হাসি পেল। তখন জগদ্ধাত্রী বলে, কাজের জন্য আর পরিবারের জন্য সময় দিতে গেলে এটুকু তো করতেই হয়, তাই না? স্বয়ম্ভু তখন বলে, সে তো ঠিকই। এরপর চারিদিকে আবারও তন্ন করে সার্চ করা শুরু করে দেয়। ঠিক সেই মুহূর্তেই কৌশিকী ফোন করেছে জগদ্ধাত্রীকে, আর বলে, জগদ্ধাত্রী, একটা কথা ছিল তোমার সাথে। তুমি কি জানো আমরা সবাই মিলে একটা ঘুরতে যাবার প্ল্যান করছি? তখনই জগদ্ধাত্রী বলে, এটা তো খুব ভালো কথা বর্দি, আপনারা যান, সবাই মিলে ঘুরে আসুন। কৌশিকী তখন বলে, শুধু আমরা না, তোমরাও যাবে। জগদ্ধাত্রী বলে, কিন্তু ওই পরিবারের অনেকেই তো আমাদেরকে মেনে নিতে পারেনি, ওরা কি আর আমাদের সাথে যেতে চাইবে? কৌশিকী বলে, কেন যাবে না? অবশ্যই যাবে, তুমি এসব নিয়ে ভেবো না, আমি তো আছি, আমি সবটা সামলে দেব। তুমি এখন কোথায় আছো? জগদ্ধাত্রী বলে, কোথায় আবার থাকবো বর্দি, কাজ ছাড়া আর তো কিছু নেই, কাজই করছিলাম। জগদ্ধাত্রী বলে, আর একটা কথা, মেহেন্দির ওপর আস্তে আস্তে আমার ভরসা আর বিশ্বাস যেভাবে বাড়ছে, আমি ঠিক করেছি ওকে নিয়ে অফিসে যাব, আর অফিসের কাজবাজও ওকে বুঝিয়ে দেব। ভালো হবে না বলো? জগদ্ধাত্রী তখন বলে, বর্দি সত্যি আপনি এটা করবেন? এটা হলে তো খুব ভালো হবে। ও তো বরাবরই চেয়েছিল অফিসের দায়িত্ব নিতে, অন্তত কিছু কাজ যদি ওকে দিতেন। তখনই কৌশিকী বলে, হ্যাঁ আমি তো ভেবেছি সেরকমটা কিছু করব।
তুমি চিন্তা করো না, তোমাকে তো জানিয়ে রাখলাম, বাদবাকিটা আমি ঠিক করে দেব। এর মধ্যেই তখনই বৈদেহী মুখার্জি বলে, কৌশিকী কৌশিকী তুমি কিন্তু আমার সংসারে ভাঙন ধরানোর চেষ্টা করছো। কৌশিকী তখন বলে, আমার যতদূর মনে হয় আমি কারোর সংসারেই ভাঙন ধরানোর চেষ্টা করছি না, বরং আমি এটাই চাইছি এই বাড়ির ছেলে তার ন্যায্য অধিকার বুঝে নিক। উৎসব যদি এই বাড়ির ছেলে হয়ে ন্যায্য অধিকার বুঝে নিতে পারে, তাহলে স্বয়ম্ভু কেন পারবে না কাকিমণি? এই কথাটার উত্তর কি তুমি আমাকে দিতে পারবে? কাকিমণি বলে, কিন্তু তুমি এটা কেন বুঝতে পারছো না যে স্বয়ম্ভু এই বাড়িতে আসতে পারে না? অন্যদিকে কথা বলতে থাকে দেবু মেহেন্দির সাথে, আর মেহেন্দি তখন বলে, না না না, আমরা সবাই মিলে সমুদ্রে যাব। কেউ আবার বলতে থাকে পাহাড়ে যাবে। এটা নিয়ে বেশ কনফিউশন হচ্ছে। কৌশিকী বলে, আমার মনে হয় পাহাড়টাই বেস্ট হবে, সমুদ্রতেও যাওয়া যেতে পারে। দেখো, এবার যেদিকে ভোট বেশি পড়বে সেটাই হবে। সবাই মিলে যখন ঘুরতে যাওয়ার আলোচনা করছে, তখন অন্যদিকে বৈদেহী মুখার্জি ইনসিকিউরিটিতে ভুগতে থাকে আর বলে, না না না, স্বয়ম্ভুকে এই বাড়ির ছেলে হতে দেওয়া যাবে না, কিছুতেই না। যেভাবেই হোক স্বয়ম্ভুকে আমায় আটকাতেই হবে। এর মধ্যেই জগদ্ধাত্রী কিছু আই ড্রপস দেখতে পায় আর বলে, কি ব্যাপার বলো তো স্বয়ম্ভু? ভাস্কর বাবু এত বছর ধরে অন্ধ, সে আই ড্রপস এইভাবে রেখে দিয়েছে কেন? এই আই ড্রপস কেউ না দিয়ে দিলে তো উনি নিজের চোখে নিজে দিতে পারবে না। ব্যাপার তো কিছু একটা আছেই যেটা আমাকে ভাবাচ্ছে। তার মধ্যেই বিপাশা দেবীর পায়ের আওয়াজ পায় জগদ্ধাত্রী। ওষুধগুলো ড্রয়ারে ঢুকিয়ে দিয়ে এগিয়ে দিতে গিয়েই বিপাশা দেবী একেবারে হাতে নাতে ধরে ফেলে জগদ্ধাত্রীকে আর বলে, কি ব্যাপার, আপনি এই ঘরে কি করছিলেন? আপনি তো বলেননি যে এই ঘরে সার্চ করতে আসবেন। অন্যদিকে মেহেন্দি কথা বলতে থাকে প্রীতির সাথে, আর দেবু তখন বলে, ভালোই তো গেমটা খেলছো, ভালোবাসা দিয়ে অধিকার হাতাতে চাইছো, সবাইকে বশ করে নিচ্ছ। তুমি কি ভেবেছ তোমার এই বুদ্ধিটা আমি ধরতে পারিনি? শোনো, আমার নামও উত্তরবঙ্গের দেবু। আমিও জানি তুমি কি কি চালাকি করতে পারো আর কি কি পারো না, তাই আমাকে সমস্ত বুঝিয়ে কোনো লাভ হবে না। এরপর কৌশিকী মুখার্জির থেকে অফিসটাও হাতিয়ে নেবে, তাই তো? প্রীতি তখন বলে, ভাবা যায় মেহেন্দির পেটে পেটে কতই না শেয়ানা বুদ্ধি। এরপর মেহেন্দির চোখ থেকে জল পড়তে থাকে। তখনই কৌশিকী এসে বলে, দেবুদা, তুমি মেহেন্দিকে এইভাবে অপমান করতে পারো না। ও কোনো রকমের কোনো ইন্টেনশন ছাড়াই এবারে সবাইকে ভালোবাসছে, এবারে সবাইকে আপন করে নিয়েছে। তোমরা ওর আসল রূপটা জানতে না, এবার জেনে গেলে তো। আসলে তোমাদের মতন বিষের সাথে থেকে থেকে ওর মনেও বিষ জমেছিল, কিন্তু এখন সেটা পরিষ্কার হয়ে গেছে। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। মেহেন্দিকেই পুরোপুরি সাপোর্ট করে কৌশিকী, যা দেখার পরে প্রীতি আর দেবুদার ভীষণই কষ্ট হতে থাকে। কিন্তু দেবুদা বলে, সম্পত্তি তো শুধুমাত্র আমিই নেব।